হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এগেইন ওয়েলকাম টু অল। আবারও তোমাদের সামনে আমি এসে হাজির। আমি কৃষ্ণজিৎ পাল, পিজিটি পলিটিক্যাল সায়েন্স। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং ঘরে থেকে যাতে পড়াশোনার মধ্যে একটু মনোযোগ দিতে পারো তাহলেও ভালো হয়। তো আজকে আমি তোমাদের সামনে এসে পড়ছি সেই দ্বাদশ শ্রেণীর ক্লাস 12-এর যে পার্ট 1 বুকটি রয়েছে, সমকালীন বিশ্ব রাজনীতি, সেই বিষয়ের যে প্রথম অধ্যায়টি রয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়কাল, সেই ঠান্ডা যুদ্ধের সময়কালের বাকি অংশটি আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। প্রথম ভাগটি আমি কিন্তু অলরেডি পূর্ববর্তী ক্লাসে আমি কিন্তু আলোচনা করে নিয়েছি। আজকের যে ভাগটি আলোচনা করব, সেই ভাগটি আলোচনা করার পূর্বে আমি প্রথম যে অংশটি পড়েছিলাম একটু রিক্যাপ করতে চাই, না হলে হঠাৎ করে শুরু দিলে তোমরা ডিটেলসটা বুঝতে পারবে না। প্রথম আমরা ঠান্ডা যুদ্ধ দিয়ে শুরু করেছিলাম। ঠান্ডা যুদ্ধের সময়কাল অধ্যায়ের নাম ছিল। তো সে ঠান্ডা যুদ্ধটা কিভাবে উৎপত্তি হয়েছিল? কিউবান মিসাইল সংকট দিয়ে। তো আমরা প্রথমে পড়েছিলাম কি কিউবান মিসাইল সংকট। তারপরে পড়েছিলাম কি আমরা হোয়াট ইজ কোল্ড ওয়ার, মানে ঠান্ডা যুদ্ধ বলতে কি বুঝো, সেটা পড়েছিলাম। তারপরে কি পড়েছিলাম আমরা? দুই মেরু শক্তির আবির্ভাব, মানে টু ইমার্জেন্স পাওয়ার অফ ব্লকস। তাহলে দুই মেরু শক্তির আবির্ভাবের মধ্যে আরো কি কি পড়েছিলাম? প্রথম বিশ্বের দেশ কোনগুলি, দ্বিতীয় বিশ্বের দেশ কোনগুলি, তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি, আর কি পড়েছিলাম আমরা? মানে স্মল যে কান্ট্রিগুলি রয়েছিল, স্মল কান্ট্রিগুলি সুপার পাওয়ার কান্ট্রির সাথে কেন জোট করতে চেয়েছিল সেই বিষয়টা। আর আরেকটি বিষয় ছিল যে সুপার পাওয়ার যে কান্ট্রিগুলি ছিল, মানে দুই মেরু শক্তি, দুই মহাশক্তিধর যে রাষ্ট্র, সেগুলি কেন স্মল কান্ট্রিগুলির সাথে অ্যালায়েন্স করতে চেয়েছিল, সেই বিষয়গুলি ছিল আমাদের প্রথম ভাগে। তো মানে দুই মেরু শক্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্ট। তারপরে দুই মেরু শক্তির লাস্টে যে অংশটি ছিল আমি কি ভালো করে শেষ করতে পারিনি, যেটা বাকি অংশটা ছিল কি মানে সুপার পাওয়ার কান্ট্রিগুলি কেন স্মল কান্ট্রিগুলির সাথে অ্যালায়েন্স করেছিল, মানে জোট কেন করেছিল। সেই জন্য করেছিল যে ক্ষুদ্র রাষ্ট্রগুলি থেকে, মানে কি বিভিন্ন ধরনের ওরা ইকোনমিক সাপোর্ট পেত। কার কাছ থেকে? ক্ষুদ্র ক্ষুদ্র যে রাষ্ট্রগুলি রয়েছিল, ফাইন্যান্সিয়াল দিক থেকে হেল্প পেত তারা। তার জন্য সেই ক্ষুদ্র ক্ষুদ্র যে রাষ্ট্রগুলি রয়েছিল সেই রাষ্ট্রগুলির সাথে তারাও অ্যালায়েন্স বা জোট করেছিল। আরও কি পেত ওদের কাছ থেকে? টেরিটরি, মানে টেরিটরিকে ইউজ করে, টেরিটরিকে বেস করে তারা মানে কি জন্য কাজে লাগাতো? বিভিন্ন সামরিক বাহিনী বা যে নিউক্লিয়ার উইপন রয়েছিল সেগুলিকে যাতে প্রেরণ করতে পারে ওই সমস্ত টেরিটরিতে, ক্ষুদ্র রাষ্ট্রকে যাতে টেরিটরি বেস বানাতে পারে। তার জন্য ওই সুপার পাওয়ার যে ইউএসএ এবং ইউএসএসআর যে রয়েছিল, সে তার জন্য সেই সমস্ত কান্ট্রিগুলির সাথে বা ছোট যে ক্ষুদ্র অ্যালায়েন্স রয়েছে সেগুলির সাথে জোট করত। আরেকটা কি জন্য করতো তাদেরকে? ক্ষুদ্র রাষ্ট্রগুলির সাথে কি জন্য জোট করতো? আরেকটা ছিল যে মানে লোকেশন কেন ইউজ করতো ওরা? লোকেশনটা সেই জন্য ইউজ করতো যাতে করে সেই সমস্ত ক্ষুদ্র রাষ্ট্রগুলি থেকে অপর কোনো সুপার পাওয়ার বা অন্য কোনো রাষ্ট্রকে সেখান থেকে স্পাই করে, মানে লোকেশন বেস করে যাতে তারা অ্যাটাক করতে পারে। তার জন্য তারা ছোট রাষ্ট্রগুলিকে, মানে কি ছোট রাষ্ট্রগুলিকে ব্যবহার করত বা ছোট রাষ্ট্রগুলির সাথে জোট করত। সেই জন্য সেই সুপার পাওয়ার কান্ট্রিগুলি সেই সমস্ত কারণে কিন্তু তাদের সাথে জোট করত। তো আরো কিছু কারণ ছিল, যেমন খুবই ইম্পর্টেন্ট একটি কারণ, সে কারণটি হচ্ছে কি আইডিওলজিক্যাল রিজন, যেটা হচ্ছে মতাদর্শগত কারণ। মতাদর্শগত কারণ কোনগুলি ছিল? আমি যে ফার্স্টে বলেছিলাম, একটা ছিল কি যে ইউএসএসআর যে আইডিওলজি ছিল, সেই আইডিওলজিটা কি ছিল? কমিউনিজম। আর কি ছিল? সোশিয়ালিজম, মানে সমাজবাদ আর সাম্যবাদে বিশ্বাসী। আর ইউএসএ কোন আইডিওলজিতে বিশ্বাসী ছিল? ক্যাপিটালিজম। আর কিসে বিশ্বাসী ছিল? লিবারেল ডেমোক্রেসি, মানে পুঁজিবাদ এবং উদার গণতন্ত্রে বিশ্বাসী। তো ওদের বিশেষ করে মতাদর্শগত একটা ডিফারেন্স ছিল কার কার মধ্যে? ইউএসএ, ইউএসএসআর, মানে এই দুটি মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স ছিল, যার দরুন সেই সুপার পাওয়ার কান্ট্রিগুলি ক্ষুদ্র রাষ্ট্রকে ব্যবহার করতে, এমন কিছু ক্ষুদ্র রাষ্ট্র রয়েছিল যার জন্য তারা তাদের কাছ থেকে আইডিওলজিক্যাল, মানে কি আইডিওলজিক্যাল হেল্প পেত। মানে এমন কিছু ক্ষুদ্র রাষ্ট্র ছিল তাদেরকে আইডিওলজিক্যালি তাদেরকে সহযোগিতা করত, মানে সাজেস্ট করত যে এরকম মতাদর্শে চললে হয়তোবা ভালো হবে। তো সেই জন্য সেই সুপার পাওয়ার কান্ট্রিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলির সাথে অ্যালায়েন্স বা জোটবদ্ধ হতো বা জোট করত।
সেটা ছিল মানে দুই মেরু শক্তির আবির্ভাব এবং দুই মেরু শক্তি কিভাবে ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে ব্যবহার করতে হয় এবং ছোট রাষ্ট্রগুলিও কি কারণে তাদের সাথে জোট হতো, সেই বিষয়টা কিন্তু আমি আগে আলোচনা করে নিয়েছি। তার পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে অ্যারেনাস অফ দ্য কোল্ড ওয়ার, যেটাকে বাংলাতে বলা হয় ঠান্ডা যুদ্ধের মল্লভূমি। তোমরা কনসেন্ট্রেট করো পুরো ক্লাসটাতে, তাহলে তোমরা পুরো ডিটেলস বিষয়টা তোমরা বুঝতে পারবে। তাছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়গুলি নিয়ে, তোমরা লাস্ট 20 মিনিট পাবে কল করার জন্য। তোমরা আমাকে কল করে নিতে পারো বিষয়গুলি নিয়ে কোনো ডাউট থাকলে বা কোয়ারি থাকলে। দেখো, আমি আলোচনা করছি এখন ঠান্ডা যুদ্ধের মল্লভূমি বা অ্যারেনাস অফ দ্য কোল্ড ওয়ার। আমরা সকলে জানি যে ঠান্ডা যুদ্ধটা যে শুরু হয়েছিল সেটা কি দিয়ে শুরু হয়েছিল? ফার্স্টে কিউবান মিসাইল ক্রাইসিস দিয়ে। কিউবান মিসাইল ক্রাইসিস ছিল একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ঠান্ডা যুদ্ধের, কারণ সেটা দিয়ে মানে কিউবান মানে ঠান্ডা যুদ্ধের যে সংকট বা উত্তেজনা পরিবেশটা সেই কিউবান মিসাইল ক্রাইসিসের জন্যই শুরু হয়েছিল। তো তাহলে আমরা ঠান্ডা যুদ্ধের মল্লভূমি বিষয়টা কি অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে। মানে একটা ব্যাটেল ফিল্ড, মানে একটা রঙ্গমঞ্চ যেখানে যুদ্ধের উৎপত্তি হয়। সেখান থেকে জানো আমরা ঠান্ডা যুদ্ধটা যে শুরু হয়েছে দুটো সুপার পাওয়ার কান্ট্রির মধ্যে বেসিক্যালি শুরু হয়েছে। একটা কি ছিল? ইউএসএ, আর একটা কি ছিল? ইউএসএসআর। সেই দুটো সুপার পাওয়ার বা দুটি মহাশক্তিধর রাষ্ট্র ছিল, যেখানে তাদের মধ্যে পারস্পরিক যে শত্রুতা ছিল, মানে তাদের মধ্যে একটা যে তীব্রতা এবং উত্তেজনার ভাব ছিল। কিন্তু তোমরা জানো, অনেকে বলে যে ঠান্ডা যুদ্ধে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি বা সেটা কিন্তু বিশ্বযুদ্ধ হয়নি, এটা কিন্তু কোনো যুদ্ধ নয়। অ্যাকচুয়ালি ঠান্ডা যুদ্ধে তুমি এ কথাটাও বলতে পারবে না যে ঠান্ডা যুদ্ধে এরকম কোনো ধরনের যুদ্ধ হয়নি। অ্যাকচুয়ালি ঠান্ডা যুদ্ধে কিছু কিছু যুদ্ধ হয়েছিল যেগুলি তোমরা জেনে রাখা দরকার। মানে ঠান্ডা যুদ্ধটাকে কেন এটাকে বিশ্বযুদ্ধের নাম দেওয়া হয়নি? সেই জন্যই যে দুটো সুপার পাওয়ার কান্ট্রি ছিল, কে কে? ইউএসএ এবং ইউএসএসআর। এই দুটো কান্ট্রির মধ্যে কিন্তু মানে যে উত্তেজনা বা পরস্পরের যে সন্দেহটা ছিল, সেটার কারণেও কিন্তু তাদের মধ্যে সন্দেহর পরও কিন্তু তাদের মধ্যে যুদ্ধে পরিগণিত হয়নি। তাদের মধ্যে সন্দেহ ছিল একে অপরের প্রতি, একটা ভয়াবহতা কাজ করত, কিন্তু যুদ্ধে পরিণত হয়নি। কারণ সুপার পাওয়ার কান্ট্রির সাথে যুদ্ধ হয়নি, তার জন্য সেটাকে মানে বিশ্বযুদ্ধ নাম দেওয়া হয়নি। কিন্তু সেই ইউএসএ এবং ইউএসএসআর আন্ডারের সাথে মানে অ্যালায়েন্সের সাথে যে সমস্ত রাষ্ট্রগুলি মানে কি জোট হয়েছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু ছোটখাটো সংঘর্ষ এবং যুদ্ধ হয়েছিল। তোমরা একেবারেই বলতে পারবে না যে ঠান্ডা যুদ্ধের সময়কালে কোনো যুদ্ধই হয়নি। ঠান্ডা যুদ্ধটা সেই কারণে ঠান্ডা যুদ্ধ বলা হয় কারণ ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে কোনো ধরনের যুদ্ধ হয়নি, সেই কারণে। তো ওই সময় কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সংঘর্ষ হয়েছিল, ছোটখাটো মানে যুদ্ধ হয়েছিল। কিন্তু একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মানে সেই ছোটখাটো যুদ্ধ বা সংঘর্ষ কোনোটাই বিশ্বরূপ ধারণ করেনি, যেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের মল্লভূমির প্রথম কারণ। মানে বিশ্বরূপ ধারণ করেনি বা বিশ্বযুদ্ধের রূপ ধারণ করেনি। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? মানে ছোট ছোট সংঘর্ষ হয়েছে, কিন্তু কোনো যুদ্ধই কিন্তু বিশ্বযুদ্ধের আকারে বা বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধেতে রূপান্তরিত হয়নি। তারপরে পয়েন্ট কি? মানে সরাসরি মোকাবেলা বা ডাইরেক্ট কনফ্রন্টেশন। দেখো, সরাসরি মোকাবেলা মানে কি? মানে ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়েছে ওই সমস্ত অ্যালায়েন্সের অধীনে কিছু কিছু রাষ্ট্র রয়ে গিয়েছিল, যেগুলির মধ্যে ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়েছিল, মানে ডাইরেক্ট যুদ্ধ সংঘর্ষ হয়েছিল। সেই রাষ্ট্রগুলির এক্সাম্পল যদি আমি বলি তোমাদের সামনে, তাহলে বুঝতে পারবে বিষয়গুলি। তোমরা নোট ডাউন করে রাখো, তাহলে তোমাদের পরবর্তী সময়ে পড়তে সুবিধা হবে। যেমন ফার্স্ট অফ অল সরাসরি যে মোকাবেলা হয়েছিল, যেমন নর্থ কোরিয়াতে হয়েছিল, সেটা এখানে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। নর্থ কোরিয়াতে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, সেই সময়কালটা ছিল 1950 থেকে 1953 সালের মধ্যবর্তী যে সময়কালটা, সেই মধ্যবর্তী সময়কালের মধ্যেই কিন্তু নর্থ কোরিয়া যুদ্ধ হয়েছিল। দেখো, ঠান্ডা যুদ্ধ কিন্তু বিশ্বযুদ্ধ হয়নি, কিন্তু ছোটখাটো যুদ্ধের মধ্যে একটা ছিল কোরিয়ান সংকট
মানে কোরিয়ান যুদ্ধ হয়েছিল, সেটা সময়কালটা ছিল 1950 থেকে 53 সাল। তারপরে যে যুদ্ধটা হয়েছিল সেটা বার্লিন যুদ্ধ হয়েছিল। বার্লিন সংকট যেটাকে বলা হয়, বার্লিন সংকটের যে সময়কালটা ছিল, তোমরা নোট ডাউন করে রেখো ডেটগুলি, তাহলে পরবর্তী সময় দরকার আসবে। 1958 সাল থেকে 1962 সালের যে মধ্যবর্তী সময়কালটা, বুঝতে পারলে তো বিষয়টা? সেই সংঘর্ষের মধ্যে দুটো রাষ্ট্র আছে এখানে, নর্থ কোরিয়া 1950 থেকে 53, বার্লিন 1958 থেকে 62। সেই মধ্যবর্তী সময়কালটা ছিল কি বার্লিন যুদ্ধ বা বার্লিন সংকট যেটাকে বলে। তারপরে আরেকটি রাষ্ট্র হয়েছিল, সেটা হচ্ছে কঙ্গো। কঙ্গোতে হয়েছিল 1960 দশকের প্রথম দিকে হয়েছিল। তাহলে দেখো এই তিনটি রাষ্ট্রের মধ্যে কিন্তু যুদ্ধ সংঘর্ষ হয়েছিল। যুদ্ধ হওয়া সত্ত্বেও কোনো যুদ্ধেই কিন্তু মানে কি কোনো যুদ্ধ বা সংঘর্ষ কিন্তু ভয়াবহতা বা তীব্রতা মানে চরম আকার ধারণ করেনি কোনো যুদ্ধেই কিন্তু। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে ছোট ছোট যুদ্ধ সংঘর্ষ হয়েছিল। তাছাড়াও আরো কিছু যুদ্ধ হয়েছিল যেগুলি পারমাণবিক যুদ্ধ এবং বিশ্বযুদ্ধ এড়াতে পেরেছিল। বিশ্বযুদ্ধ, নেক্সট যে পয়েন্ট, বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধ, এতটুকুই লিখছি, বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধ এড়াতে পেরেছিল। সেই সমস্ত রাষ্ট্রগুলি হচ্ছে কি কি ছিল? আফগানিস্তান ছিল, কোরিয়া ছিল, ভিয়েতনাম ছিল। সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে সংঘর্ষ হওয়া সত্ত্বেও সেই সমস্ত রাষ্ট্রে এমন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, প্রচুর মানুষের জীবন হানি হয়েছিল, মানে অনেক মানুষের জীবন ধ্বংস হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলিতে। ভিয়েতনাম, আফগানিস্তান, কোরিয়াতে সেই যুদ্ধের মধ্যে প্রচুর মানে ক্ষয়ক্ষতি হয়েছিল, জীবন হানি হয়েছিল। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এই সমস্ত যে যুদ্ধগুলি সেগুলি বিশ্বযুদ্ধ মানে সমগ্র বিশ্বকে বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধ থেকে দূরে রেখেছিল। মানে তারা পারমাণবিক যুদ্ধ এবং বিশ্বযুদ্ধ এড়ানোর চেষ্টা করেছিল, এড়াতে সক্ষমও হয়েছিল। বুঝতে পারলে বিষয়টা? কিন্তু এই যে রাষ্ট্রগুলির মধ্যে পরস্পরের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটি মানে তাদের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল পরস্পরকে মানে সন্দেহ করত এবং পরস্পরের মধ্যে যে কূটনৈতিক আলোচনা হয়েছিল সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি, বরং পরস্পরের প্রতি যে সন্দেহ ছিল সেটার দিকে তারা ধাবিত হতে শুরু হলো। তারপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে নেমের ভূমিকা। নেম বলতে আমরা কাকে বুঝি? জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা। শর্টকাটে লিখে নিই, নেম এর ভূমিকা। নেমের ফুল ফর্ম কি? আবারও বলছি, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেটাকে বাংলাতে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলন। বুঝতে পারলে বিষয়টা? এবার জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা কি ছিল? খুবই ইন্টারেস্টিং জিনিস, তুমি মনে রাখো, বিষয়টা কাজে আসবে। নেমের ভূমিকা কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা কি ছিল? আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের কিছু রাষ্ট্রের নাম বলেছিলাম। আমরা কি কি ছিল রাষ্ট্রগুলি? আবার রিমাইন্ড করে দিই তোমাদেরকে। ইন্ডিয়া ছিল, ইন্দোনেশিয়া ছিল, ইউগোস্লাভিয়া ছিল, গানা ছিল, ইজিপ্ট ছিল। বুঝতে পারলে? সেই সমস্ত রাষ্ট্রগুলি ছিল যে নেমের অধীনে। তো এবার প্রশ্ন হচ্ছে যে নেমের ভূমিকা কি ছিল? কখনো কখনো সেই দুই মহাশক্তিধর জোটের বাইরে গিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন মধ্যস্থতার ভূমিকা পালন করেছিল। বুঝতে পারলে বিষয়টা? মধ্যস্থতার ভূমিকা কিভাবে পালন করেছিল? ঠান্ডা যুদ্ধের যে তীব্রতা এই দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে, যে ভয়াবহতা, যে উত্তেজনা ছিল, সেই ভয়াবহতা এবং উত্তেজনাটাকে মানে কিভাবে সেটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আনা যায় সেটার চেষ্টা করেছিল জোট নিরপেক্ষ আন্দোলন। দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন সেটার যদি এক্সাম্পল বলি, বলে কিভাবে সেটা নিয়ন্ত্রণে এনেছিল বা সেই তীব্রতা এবং ভয়াবহতাটাকে কিভাবে কন্ট্রোল করতে পেরেছিল, কিভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছিল, কিছু এক্সাম্পল যদি তোমাদেরকে তুলে ধরি, তোমরা বলবে যে নেম কিভাবে করেছিল, কোন সময় করেছিল, কোন রাষ্ট্রগুলির সমস্যা সমাধান করেছিল। তার জন্য তোমাদের সামনে এক্সাম্পল নিয়ে এসেছি আমি। এক্সাম্পল হচ্ছে নর্থ কোরিয়ার যে সংকটটা ছিল। নর্থ কোরিয়ার সংকটটা কত সালে হয়েছিল? 1950 দশকের শেষের দিকে। 1950 দশকের শেষের দিকে যে কোরিয়ান সংকট হয়েছিল, সেই কোরিয়ান সংকটের সমস্যা সমাধানে
জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দানকারী যে দেশ ভারতের যে নেতা ছিল জওহরলাল নেহরু, সেই জওহরলাল নেহরু কিন্তু নর্থ কোরিয়া সংকট সমস্যা সমাধানে মানে যথেষ্ট এগিয়ে এসেছিল এবং সহযোগিতা করেছিল। বুঝতে পারলে বিষয়টা? তাছাড়া আরেকটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি যে নেমের ভূমিকা, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য হিসেবে যে নেমের যে ভূমিকা ছিল, আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে তোমরা পুরোপুরিভাবে সেটা বুঝতে পারবে যে নেমের ভূমিকাটা কি ছিল। আরেকটা এক্সাম্পল যদি বলি আমি, কঙ্গো ওয়ার মানে কঙ্গো যুদ্ধ যখন হয়েছিল, তখন ইউএন তোমার যে সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব ছিল, মহাসচিবের যে প্রধান ছিল সম্মিলিত জাতিপুঞ্জের ইউনাইটেড নেশনসের যে সেক্রেটারি জেনারেল ছিল, সেই সেক্রেটারি জেনারেল তখন সে কঙ্গো সংকট সমাধানের জন্য মানে কি যথেষ্ট সহযোগিতা করেছিল, যাতে তাদের মধ্যে যাতে যুদ্ধের পরিবেশটাকে কিভাবে আয়ত্ত আনা যাবে, কন্ট্রোল করা যায়, সেটার চেষ্টা কে করেছিল? সেই ইউএন জেনারেল সেক্রেটারি, যেটা মহাসচিব ছিল সেই কঙ্গো ওয়ারের সময়, মানে কঙ্গো যুদ্ধের সময়। বুঝতে পারলে তো বিষয়টা? তো সেগুলি ছিল এক্সাম্পল কিসের? যে নেমের জোট নিরপেক্ষ আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল। তারপরে পয়েন্টে আসছি আমরা, বিশ্বযুদ্ধ মানে তাদের রিয়েলাইজ অনুধাবন করেছিল সেই মহাশক্তিধর রাষ্ট্রগুলি। মানে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে মহাশক্তিধর রাষ্ট্রগুলির অনুধাবন। দেখো ব্ল্যাকবোর্ডে রাইটিংটি যদি তোমরা নাও বুঝতে পারো, আমার ভয়েসটাকে বুঝে নিয়ে তোমরা খাতায় নোট ডাউন করে নিও, কারণ ক্যামেরার ভিজিবিলিটিতে অনেক সময় দেখা যায় না, তার জন্য প্রবলেমটা হয়। এবার দেখো মহাশক্তি যে রাষ্ট্রগুলি ছিল তার অনুধাবন বলতে রিয়েলাইজ আমরা যেটাকে ইংলিশে বলি। যেমন দেখো নেমের ভূমিকা ছিল, তখন কন্ট্রোল কিভাবে, এদিকে নেম চাইছে যে কিভাবে কন্ট্রোল করা যায় সেই মহাশক্তিধর রাষ্ট্র, ঠান্ডা যুদ্ধ, সেই বিষয়গুলিকে। তারপরে এই বিষয়গুলির পরে যে 2 সুপার পাওয়ার কান্ট্রি রয়েছিল, কে কে? ইউএসএ এবং ইউএসএসআর। সেই ইউএসএ এবং ইউএসএসআর তখন অনুধাবন করতে সক্ষম হয়েছিল, যে অনুধাবন বলতে রিয়েলাইজ করেছিল যে কিভাবে সেই যে যুদ্ধ পরিহার কথা, তাদের মধ্যে একটা যুদ্ধের মনোভাব ছিল, সেই যুদ্ধকে কিভাবে পরিহার করা যায়, যুদ্ধের মনোভাবটাকে কিভাবে পরিহার করা যায়, সেই বিষয়ে তারা মানে আলোচনা করেছিল। তখন যুদ্ধ পরিহার কথা একে অপরের প্রতি মানে একটা মানে একসাথে মিলিত হওয়ার তখন একটা ভাবনা নিল যে কিভাবে যুদ্ধ পরিহার করা যায়, এবং তারা মানে এই যে তাদের যে উত্তেজনা সেটা যাতে মানে বিশ্বযুদ্ধে রূপান্তরিত না হয়, তারাও তখন সেটা অনুধাবন করতে পেরেছিল। বুঝতে পারলে তো বিষয়টা? তারপরে সেই মহাশক্তিধর রাষ্ট্রগুলি যখন ইউএসএ এবং ইউএসএসআর, ইন্টারেস্টিং বিষয় দেখো, অনুধাবন করতে পেরেছিল যে তারা যুদ্ধ পরিহার করবে, তখন আবার তাদের প্রতি মানে কি একে অপরের প্রতি সন্দেহ ছিল। মানে সাপোজ তুমি ইউএসএ, আমি ইউএসএসআর, তখন মানে আমি যখন বললাম যে আমি যুদ্ধ পরিহার করব, আমি যুদ্ধের দিকে এগোবো না, তখন তুমিও বলছো হ্যাঁ ঠিক আছে আমিও যুদ্ধের দিকে এগোবো না, যুদ্ধ পরিহার করে নেব। তখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তখন আবার আমি তোমাকে সন্দেহ করছি যে তুমি হয়তো আমাকে আক্রমণ করতে পারো, বা আমিও হয়তো বা সন্দেহ করতে, তুমিও আক্রমণ করতে পারবা, তুমিও আবার সন্দেহ করতে পারো যে আমি তোমাকে আক্রমণ করতে পারি। মানে দুজনের প্রতি যে সন্দেহ, মানে ইউএসএ এবং ইউএসএসআর এই দুটো রাষ্ট্রের মধ্যে, মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে যে পরস্পরের প্রতি যে সন্দেহটা, সেই সন্দেহটা কিন্তু আবার পরস্পরকে মানে যুদ্ধের দিকে প্রস্তুত করেছে। মানে তুমি আমাকে আক্রমণ করতে পারো, তার জন্য আবার আমি রেডি ছিলাম, নিউক্লিয়ার ওয়েপন নিয়ে, মিলিটারি নিয়ে, মানে হয়তোবা ওই দেশ আক্রমণ করতে পারে, আমি রেডি ছিলাম। মানে সে সন্দেহটা আবার কিন্তু যুদ্ধের দিকে প্রস্তুত করতে সক্ষম হয়েছিল। তারপরে আবার তারা রিয়েলাইজ করলো, তারপরে আবার পরবর্তী সময়ে তারা ভাবলো যে না, এভাবে চলবে না, যে আমি তোমাকে যে সন্দেহ করছি যে বিষয়টা নিয়ে, পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে বা যে সময়, এই সিদ্ধান্তটা, এই ভাবনাটা হয়তোবা ভুলও তো হতে পারে। আবার তুমিও আবার ভাবলে আমার বিষয়টাকে নিয়ে, হয়তোবা আমি যে ভাবছি ওর বিষয়টাকে নিয়ে হয়তোবা এটাও তো ভুল হতে পারে। তখন তারা কি করলো, একসাথে মিলিত হলো। এই অনুধাবনের পরে লাস্টের যে রিয়েলাইজটা হলো, ওদের মধ্যে অনুধাবনটা হয়েছিল, তখন তারা কি করলো দেখো, যখন একে অপরের সাথে মিলিত হলো, তখন অস্ত্র সংগ্রহণ নীতি মিলিত হয়ে ওরা
ভাবলো যে এই সংরক্ষণ নীতির মাধ্যমে, হ্যাঁ, এই সংরক্ষণ নীতির মাধ্যমে বললো যে কিভাবে পারমাণবিক মানে নিউক্লিয়ার এবং নন নিউক্লিয়ার, পারমাণবিক এবং অপারমাণবিক যে অস্ত্রশস্ত্রগুলি রয়েছিল সেই অস্ত্রশস্ত্রগুলিকে কিভাবে সীমিত এবং সমাপ্ত করা যায়, মানে কোলাপস করা যায়, সেগুলির জন্য তারা একটি কি করলো 1960 দশকের শেষের দিকে, 60 দশকের শেষের দিকে তারা কি করলো এই নীতির মাধ্যমে এগুলিকে সীমিত এবং সমাপ্ত করার মধ্যে কি করলো তারা, তখন 3টি এগ্রিমেন্টে সাইন করে। জানো তোমরা 3টি এগ্রিমেন্ট কি কি ছিল? এখন বলছি। 3টি এগ্রিমেন্ট যে ছিল, 3টি চুক্তি হয়েছিল এগ্রিমেন্ট। দেখো এগ্রিমেন্টগুলি কি ছিল। তিনটি এগ্রিমেন্ট, এগুলি লিখে রাখো, তোমাদের দরকারে আসবে এই এগ্রিমেন্ট বিষয়গুলি নিয়ে, ছোটখাটো কোশ্চেন আসতে পারে সেগুলি থেকে। ফার্স্ট এগ্রিমেন্ট ছিল কি? LTBT। LTBT বলতে লিমিটেড টেস্ট ব্যান ট্রিটি। দেখো মানে কি? সীমিত অস্ত্র পরীক্ষণ চুক্তি, মানে যে সমস্ত অস্ত্র তৈরি হয়ে গেছিল সেই সমস্ত অস্ত্রগুলিকে কিভাবে সীমিত করা যায়, সেগুলির যে পরীক্ষা হতো সেই পরীক্ষণ যাতে বন্ধ রাখা যায়, সেই জন্য তারা একটা এগ্রিমেন্টে সাইন করেছিল। এগ্রিমেন্টটা কি ছিল? এই চুক্তিতে বলা হয় যে বায়ুমণ্ডলে, অ্যাটমসফিয়ার এবং আউটার স্পেস মানে স্পেসের বাইরে এবং আন্ডার ওয়াটার জলের নিচে যে সমস্ত অস্ত্র নির্মাণের পরীক্ষণ হতো সেই পরীক্ষণগুলি যাতে বন্ধ করে দেওয়া হয়। বুঝতে পারলে কোন চুক্তিতে বলা হয়েছিল অস্ত্র পরীক্ষণ বন্ধ করে দেওয়ার জন্য? যদি কেউ কোশ্চেন করে বলবে যে লিমিটেড টেস্ট ব্যান ট্রিটিতে বলা হয়েছে। সেটা কি? সেটা একটা চুক্তি, LTBT যেটাকে বলা হয়। বুঝতে পারলে? যেটাকে বলা হয় সীমিত অস্ত্র পরীক্ষণ চুক্তি। তো এই যে LTBT সেটা কত সালে স্বাক্ষর হয়? USA এবং USSR এবং UK কোথায় চুক্তিটি স্বাক্ষর করেছিল? মস্কোতে। মস্কোতে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল। কত সালে স্বাক্ষর করেছিল? 1963 সালে 5 আগস্ট। বুঝতে পারলে বিষয়টা? সেই লিমিটেড টাইম ব্যান ট্রিটির যে চুক্তিটা হয়েছিল সেই ট্রিটিতে তারা সাইন করেছিল 1963 সালে 5 আগস্ট। বুঝতে পারলে বিষয়টা? এবার এটা কার্যকর হয়েছিল কত সালে? সেম ইয়ার 1963 সাল 10 অক্টোবর। সেই ডেটগুলি লিখে রাখো, তোমাদের দরকার আসবে। তো লিমিটেড টেস্ট ব্যান ট্রিটি যে ছিল, যে এগ্রিমেন্টটা ছিল, কার সাথে? US এবং USSR যে ট্রিটিটা ছিল, এগ্রিমেন্ট করেছিল ওরা, সেটা 1963 সাল 10 অক্টোবর থেকে সেটা কার্যকর শুরু হয়ে গিয়েছিল। তারপরের যে ট্রিটিটা সেটা হচ্ছে NPT যেটাকে বলা হয়। NPT মানে কি? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। তাহলে বুঝতে পারলে যে NPT মানে কি? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, মানে সীমিত পারমাণবিক অস্ত্র সংরক্ষণ, মানে সীমিত পারমাণবিক যেসব অস্ত্র রয়েছে সেগুলিকে যাতে কি করা হয় মানে সীমিত রাখা হয়। বুঝতে পারলে? আগেরটা কি ছিল? লিমিটেড টেস্ট ব্যান ট্রিটি, মানে অস্ত্র পরীক্ষণের পরীক্ষাটা যাতে মানে সীমিত করা হয়। তারপরটা কি ছিল? NPT মানে নিউক্লিয়ার যে পারমাণবিক অস্ত্র ছিল সেগুলি যাতে সীমিত করা হয়। দেখো এই চুক্তিতে কি বলা হয়েছিল? NPTতে এই চুক্তিতে বলা হয়েছিল যে সমস্ত রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে একমাত্র সেই সমস্ত রাষ্ট্রগুলির হাতেই পারমাণবিক অস্ত্র থাকবে। বুঝতে পারলে? এই চুক্তিতে বলা হয়েছিল আর অন্য কোনো রাষ্ট্রে পারমাণবিক চুক্তি বা পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এবং আরেকটা কথা বলেছে, যে সমস্ত রাষ্ট্রগুলি 1 জানুয়ারি, এখানে হয়তো বা দেখা যাবে না, 1966 সালের 1 জানুয়ারি
1 জানুয়ারি 1967 সালের পূর্বে যে সমস্ত রাষ্ট্রগুলি মানে পারমাণবিক অস্ত্র নির্মাণ কার্যে সফল হয়েছিল, মানে ওই সমস্ত রাষ্ট্রগুলি পারমাণবিক নির্মাণ করতে সফল হয়ে গিয়েছিল, সেই সমস্ত রাষ্ট্রগুলি মানে একমাত্র পারমাণবিক অস্ত্র নির্মাণের দেশ হিসাবে বিবেচিত হবে। সেই সমস্ত রাষ্ট্রগুলি হাতেই পারমাণবিক অস্ত্র থাকবে। সেই অস্ত্র নির্মাণে সফল করার মধ্যে দিয়ে যে মানে রাষ্ট্রগুলি রয়েছিল, সেই রাষ্ট্রগুলি ছিল টোটাল কয়টি রাষ্ট্র রয়েছিল? 5টি সদস্য রাষ্ট্র রয়েছিল। সেই রাষ্ট্রগুলি কি কি? একটা হলো ইউএসএ, ইউএসএসআর, ব্রিটেন, জার্মানি, চায়না। তাহলে এই 5টি রাষ্ট্রের হাতে একমাত্র কি থাকবে? পারমাণবিক অস্ত্র থাকবে। সেই টিটিটা এনপিটি কত সালে স্বাক্ষর করা হয়? সেটাতে ইউএসএ, ইউএসএসআর এবং ইউকে, ওয়াশিংটন, লন্ডন এবং মস্কোতে যে স্বাক্ষরটি করা হয় সেটি করা হয়েছিল 1968 সালে। এই চুক্তিটি স্বাক্ষর করা হয় কত সালে? 1968 সালে। আর চুক্তিটি কার্যকর হয় কত সাল থেকে? 1970 সাল থেকে। বুঝতে পারলে? 3রা মে 1970 থেকে সেই এনপিটি নিউক্লিয়ার যে নন প্রলিফারেশন ট্রিটি রয়েছিল সেটি কার্যকর শুরু হয়ে গেছিল। আরেকটি বলা হয় সেই আইনের মধ্যে, আরে সেই ট্রিটিতে কি বলা হয়েছিল? 1995 সালের পর সেই ট্রিটিটি মানে অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করা দেওয়া হয়। কি সময়সীমাটা? মানে সেটা 1995 সালের পর আর কোনো রাষ্ট্র অস্ত্র নির্মাণ করতে পারবে না। মানে চুক্তিটা মানে অনির্দিষ্টকালের জন্য করে দেওয়া হয়েছে। এই চুক্তিটা তো সাময়িক কালের জন্য ছিল, কিন্তু এই চুক্তিটাকে 1995 সালের পরে কি মানে অনির্দিষ্টকালের জন্য মেয়াদটা বৃদ্ধি করে দেওয়া হয়। তারপরে দেখো 3টা এগ্রিমেন্টে সাইন করেছিল। আরেকটা কি ছিল? এভিটি মানে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। তাহলে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ছিল লাস্টের যে এগ্রিমেন্টটা। এটার আন্ডারে আরো কয়েকটা মানে এভিটির আন্ডারেই মানে আরো কিছু এগ্রিমেন্ট মানে ছিল, আরো কিছু ট্রিটি ছিল যেগুলি ছিল সল্ট 1, সল্ট 2, স্টার্ট 1, স্টার্ট 2 সেগুলি ছিল। তো এভিটি যে হয়েছিল সেটা কার কার মধ্যে হয়েছিল? ইউএসএ এবং ইউএসএসআর মধ্যে এগ্রিমেন্টটা হয়েছিল। কত সালে সেটা চুক্তিটি স্বাক্ষর হয়? মস্কোতে স্বাক্ষর করা হয় 1972 সালে 26শে মে। ওকে। আর এই চুক্তিটি কার্যকর হয় কত সালে? 1972 সালের 3রা অক্টোবর। বুঝতে পারলে? তাহলে সেই এবিটি কার্যকর হয়েছিল 1972 সাল থেকে। আরেকটা বিষয় ছিল এই এবিটির মধ্যে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে যে ট্রিটিটা ছিল, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বলতে মানে সীমিত যে মিসাইলগুলি রয়েছিল, এই মিসাইলগুলি মানে কৌশলগত অস্ত্র সীমিতকরণ, কৌশলগত যে মিসাইলগুলি রয়েছিল সেই মিসাইলগুলিকে মানে যাতে সীমিত করা যায় তার জন্য সেই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটিতে ওরা সাইন করেছিল। সেই সাইনে ইউএসএ কি করলো 2002 সালে, ইন দ্য ইয়ার 2002, সেই 2002 সালে আমেরিকা সেই ট্রিটি থেকে মানে কি সাইন উইথড্র করে নেই, সেই ট্রিটি থেকে নিজের সাইন উইথড্র করে নেই, মানে সেই ট্রিটির সাথে আর যোগদান ছিল না, কারণ তারা সেটার পক্ষপাতী ছিল না 2002 সালের পর। তো সেটি ছিল আমাদের ঠান্ডা যুদ্ধের মল্লভূমি। কিভাবে তারা ঠান্ডা যুদ্ধের যে বিষয়টা ছিল, ঠান্ডা যুদ্ধের মল্লভূমির মধ্যে মানে কিভাবে ন্যায় মধ্যস্থতার ভূমিকা পালন করলো, কিভাবে সেই মানে মধ্যস্থতার ভূমিকা পালনের তীব্রতা কমানোর চেষ্টা করলো, আবার সেই মহাশক্তিধর রাষ্ট্রগুলিও অনুধাবন করতে পারলো এবং তাদের মধ্যে মিলিত হয়ে যে এগ্রিমেন্টগুলি, সেই এগ্রিমেন্টগুলি সাইন করলো এবং সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেইভাবে তারা এগিয়েছিল। তারপরে যে বিষয়টা দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে যে বিষয়টি, সেটি হচ্ছে মানে দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে যে সমস্যা মানে চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ অফ বাইপোলারিটি, যেটাকে বলা হয় দ্বিমেরুকরণের যে সমস্যা, মানে দুটি রাষ্ট্রের মধ্যে চ্যালেঞ্জ অফ বাইপোলারিটি, যেটাকে বলা হয় দ্বিমেরুকরণের সমস্যা। তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, তাহলে কন্টেন্টগুলি ডিপলি বুঝতে পারবে। যদি
না বুঝো সামনে থেকে তাহলে বুঝতে পারবে না। কিন্তু দেখো, দ্বিমেরুকরণের সমস্যা মানে কি, মানে দুটো রাষ্ট্র ছিল এই ওয়ার্ল্ডের মধ্যে খুব পাওয়ারফুল। সেটা কি কি ছিল আবারও বলছি, ইউএসএ এবং ইউএসআর। তাদের মানে ইন্টেনশন কি ছিল, তাদের ইন্টেনশন ছিল যে সমগ্র বিশ্বকে দুটি দুটি মেরুতে বিভক্ত করার প্রয়াস। তো দেখো এবার তাদের যে ইন্টেনশন ছিল, মানে সমগ্র বিশ্বটাকে ওরা দ্বিমেরুতে বিভক্ত করার চিন্তা করেছিল। তখন নেম যে ছিল, নেমের আবির্ভাব এখন বুঝতে পারবে কি কি ভূমিকা ছিল, কিভাবে মেম্বারের উদ্ঘাটন হয়েছে। তখন নেম কি করলো, জোট নিরপেক্ষ আন্দোলনের দেশ হিসাবে তখন সেই যে রাষ্ট্রগুলি ছিল, যে সমস্ত সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলি রয়েছিল, নিউলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলি কি কি ছিল, তখন সেই স্বাধীন রাষ্ট্রগুলিকে কিভাবে মানে ওই সমস্ত রাষ্ট্রগুলি থেকে দূরত্ব বজায় রাখা যায়, সেই মধ্যস্থতার ভূমিকা পালন করত জোট নিরপেক্ষ আন্দোলন। যেমন সাউথ এশিয়া, কিছু এক্সাম্পল তোমাদের সামনে দিচ্ছি, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, সেই সমস্ত রাষ্ট্রগুলি, সদ্য স্বাধীনপ্রাপ্ত রাষ্ট্রগুলি উপনিবেশ থেকে যখন স্বাধীনতা লাভ করেছিল, তখন তাদেরকে তৃতীয় বিকল্পের কথা বলে কে, নেম মানে জোট নিরপেক্ষ আন্দোলন। তাদেরকে মানে তৃতীয় বিকল্প বলতে কি, বিকল্প বলতে তারা যাতে কোনো অ্যালায়েন্স মানে কোনো মহাশক্তিধর যে রাষ্ট্র, সুপার পাওয়ার যে কান্ট্রি, সেই মহাশক্তিধর রাষ্ট্রের সাথে যাতে জোট না বাঁধে বা জোটবদ্ধ না হয়, সেই কথাটি নেম সেই সমস্ত রাষ্ট্রগুলিকে বলে দিয়েছিল এবং সেইভাবে সে মধ্যস্থতার ভূমিকা পালন করে সহযোগিতা করেছিল সেই সমস্ত কান্ট্রিগুলিকে। বুঝতে পারলে বিষয়টা? তো সেটা ছিল নেমের মানে জোট নিরপেক্ষ আন্দোলনের যে মধ্যস্থতার ভূমিকা পালন করা। তাছাড়া জোট নিরপেক্ষ আন্দোলন বন্ধুত্বের আঙ্গিনায় যখন তারা ধীরে ধীরে মানে তিনটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের আঙ্গিনায় পরিণত হয়েছিল। তিনটি যে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ছিল, দেখো জোসিফ ব্রোস, আমি লিখছি যে সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নেমের গড়ে উঠেছিল। জোসিফ, নামগুলি লিখে রাখতে পারো, জোসিফ ব্রোস টিটো, উনি ছিল ইউগোস্লাভিয়ার প্রেসিডেন্ট। তারপরে ছিল ইন্ডিয়ার জওহরলাল নেহরু, জে নেহরু, ইন্ডিয়া। তারপরে ছিল গানা আব্দুল নাসের, মানে কোথাকার ছিল, ইজিপ্টের। মানে প্রথমে নেম যে প্রতিষ্ঠিত হয়েছিল, মানে প্রতিষ্ঠা যে শুরু, আবির্ভাব যে শুরু, তখন এই তিনটি রাষ্ট্রের সাথে সে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বপূর্ণ হাত দিয়ে শুরু হয়েছিল। এই তিনজন বন্ধুর মধ্য দিয়ে নেমের উদ্ঘাটন শুরু। কে কে ছিল, জোসিফ ব্রোস টিটো ছিল ইউগোস্লাভিয়ার, নেহরু ছিল ভারতবর্ষের, গানা আব্দুল নাসের ছিল ইজিপ্টের। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণের আঙ্গিনায় জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ঘাটন শুরু। তারপর যখন 1956 সালে একটি বৈঠক হয়, সেই বৈঠকে এটা ছিল ফ্রেন্ডশিপ। সেই বৈঠকে আরো দুটি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল বা খুব গভীরভাবে সাপোর্ট করেছিল। কাকে? সেই সমস্ত যে রাষ্ট্রগুলি ছিল, তিনটি রাষ্ট্র, তিনজন বন্ধুত্বের আঙ্গিনা ছিল। কারণ জোট নিরপেক্ষ আন্দোলন এমন একটা আন্দোলন ছিল যে কোনো কারো জোটের সাথে জোট বাঁধে না বা জোটভুক্ত হয় না, সেটাকে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন বলা হয়। তার জন্য তাদের এই তিনজন রাষ্ট্রের সাথে আরো দুটো রাষ্ট্র সাপোর্ট করেছিল। যারা সাপোর্ট করেছিল সেই সমস্ত রাষ্ট্রগুলি হলো, দেখো নোট ডাউন করে রাখো, ইন্দোনেশিয়ার সুকর্ণ, আর ছিল গানার কোয়েমি নক্রুমা, NKR NOKRUMA MAS। ওকে, তো এই দুটো রাষ্ট্র কি করেছিল,
তাদের মধ্যে কি ছিল? ফ্রেন্ডশিপ। তারা কি করেছিল এই দুটো কান্ট্রি? সাপোর্ট। তাহলে বুঝতে পারলে যে সাপোর্টেড বাই টু কান্ট্রিজ। কে কে ছিল? ইন্দোনেশিয়া সুকর্ণ, আর কে ছিল? গানার কোয়েমি নক্রুমা। বুঝতে পারলে তো? তাহলে বুঝতে পারলে তারা ছিল বন্ধুত্বপূর্ণ অঙ্গনে। তারা পরবর্তী সময়ে 1956 সালে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই দুটো রাষ্ট্র কিন্তু তাদেরকে সাপোর্ট করেছিল। বুঝতে পারলে বিষয়টা? এবার দেখো তাহলে এখানে সাপোর্টের মধ্যে দিয়ে, বন্ধুত্বপূর্ণ আঙ্গিনার মধ্যে দিয়ে তাহলে কয়টি রাষ্ট্র তোমরা দেখতে পেলে? এখানে 5 জন সদস্য রাষ্ট্র দেখতে পেলে। এই 5 জন সদস্য রাষ্ট্র কিন্তু আমি প্রথম দিনে আমি তোমাদের সামনে বলেছিলাম। দেখো কিভাবে এসেছে এই 5 জন সদস্য রাষ্ট্র, 5 মেম্বার্স। এই 5 মেম্বার্সেই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাতা। বুঝতে পারলে তো কোন কোন কান্ট্রিগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সদস্য ছিল? তো এই 5 মেম্বার দিয়ে শুরু জোট নিরপেক্ষ আন্দোলনের যাত্রা। জোট নিরপেক্ষ আন্দোলনের যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় সেটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সনটা মনে রাখবে কিন্তু, 1961 সালে। বুঝতে পারলে বিষয়টা? 1961 সালে কোথায় হয়েছিল? কেউ যদি কোশ্চেন করে তারপরে কি বলবে? বেলগ্রেডে। কোথায় হয়েছিল? বেলগ্রেড। নেমের 5 জন মেম্বার ছিল সদস্য, মানে 5 জন সদস্য ছিল। কত সালে হয়েছিল? 1961 সালে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বেলগ্রেড শহরে। তাদের জোট নিরপেক্ষ আন্দোলনে কিছু বিশেষ কারণের জন্য তারা জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো সেই 3টি কারণ কি ছিল? রিজনগুলি ছিল, কারণগুলি কি ছিল? মানে পরস্পরকে সহযোগিতা করা, কোঅপারেশন যেটাকে বলা হয়, সহযোগিতা। তাদের কারণ কি ছিল? তারা যখন গঠিত হয়েছিল মানে একে অপরকে, 5 জন মেম্বার মানে 5 জন একে অপরকে যাতে সহযোগিতা করে, মানে কোঅপারেশন ইচ অফ আদার, মানে একে অপরকে যাতে সহযোগিতা করে, সেটা ছিল তাদের প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি ছিল? কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার বলতে কি বুঝলাম? যে ঠান্ডা যুদ্ধের যে ক্রমবর্ধমান উত্তেজনা আর তীব্রতা, যে ভয়াবহতা, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটার প্রয়াস তাদের থাকবে। সেটা ছিল তাদের গঠিত হওয়ার পর তাদের দ্বিতীয় কারণ ছিল। সেটা তাদের 5 জন মেম্বারের মধ্যে সেই বৈঠকে সেইগুলি আলোচনা হয়েছিল। তারপরে যে বিষয়টা ছিল, আফ্রিকান যে কান্ট্রিগুলি ছিল, আফ্রিকান উপনিবেশ থেকে যে আফ্রিকান কান্ট্রিগুলি থেকে যে রাষ্ট্রগুলি মানে স্বাধীনতা লাভ করেছিল, আফ্রিকান কান্ট্রি ছিল যে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করেছিল, সেইগুলিকে কিভাবে আন্তর্জাতিক আঙ্গিনায় আনা যায় সেটা ছিল তাদের মেইন মোটো, আফ্রিকান কান্ট্রিগুলি। তো এইগুলি ছিল তাদের 3টি বিশেষ কারণ যখন প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তাহলে বুঝতে পারলে যে যখন জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল 1961 সালে বেলগ্রেডে, তাদের মধ্যে 3টি বিশেষ চুক্তি বা 3টি বিশেষ কারণে গঠিত হয়েছিল। সেই 3টি বিশেষ কারণ মানে পরস্পরকে সহযোগিতা করা এবং ঠান্ডা যুদ্ধের ক্রমবর্ধমান উত্তেজনা কমানো, তারপরে ছিল আফ্রিকান কান্ট্রিগুলিকে কিভাবে আন্তর্জাতিক আঙ্গিনায় আনা যায়। তাহলে বুঝলাম আমরা। তারপর নেমের যে প্রথম বৈঠক হয়েছিল সেখানে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? প্রায় 25টি দেশ অংশগ্রহণ করেছিল। বুঝতে পারলে? দিনের পর দিন ফার্স্ট অফ অল কয়েকজন মেম্বার দেখেছিলে? 5 জন। তারপর প্রথম বৈঠক যে অনুষ্ঠিত হয়েছিল তারপরে কিন্তু সেই বৈঠকে কতজন মেম্বার অংশগ্রহণ করেছিল? 25টি দেশ। দিনের পর দিন সেই জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কিন্তু বেড়েই চলছিল। বুঝতে পারলে তো বিষয়টা? সেই কারণ নেম ছিল একটা মানে জোট, মানে কোনো জোটের সাথে যুক্ত ছিল না, তার জন্য সেই নেমের সংখ্যা দিনের পর দিন কিন্তু বেড়েই চলছিল। তারপরে দেখো একটা এক্সাম্পল দিই, 2006 সালে যে হাভানায় 2006 সালে হাভানায় 14তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিসের? জোট নিরপেক্ষ আন্দোলনের। হাভানায় যে 14তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে কতজন মেম্বার অংশগ্রহণ করেছে জানো? 116টি দেশ অংশগ্রহণ করে। খুব ইন্টারেস্টিং না?
দেখো প্রথম 5 জন মেম্বার ছিল, তারপর 25 জন মেম্বার, তারপর এটা মাঝখানে আরো কনভেনশন, আরো বৈঠক হয়েছিল, তারপর 14তম যে বৈঠক 2006 সালে হয়েছিল, সে 2006 সালে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? 116টি দেশ। বুঝতে পারলো তো বিষয়? তারপরে সেখানে আরো 15টি দেশ পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেছিল। বুঝতে পারলে বিষয়টা? তারপরে আরেকটা লেটেস্ট রিপোর্ট তোমাদের সামনে তুলে ধরছি। এটা তো 2006 সালের রিপোর্ট জোট নিরপেক্ষ আন্দোলনের। 2012 সালের যে লেটেস্ট রিপোর্ট, সেখানে ইরানের যে তেহরান রয়েছে, ইরানের তেহরানে মানে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? 120টি। তো প্রথমে একটা দেখতে পেলে তো তোমরা যে এটার মেম্বার র্যাপিডলি কিভাবে গ্রোয়িং হচ্ছিল। বুঝতে পারলে তো? মানে প্রথমে 5 জন মেম্বার ছিল, তারপর 25 জন মেম্বার, তারপর 14তম বৈঠকে 116টি মেম্বার বা 116টি দেশ অংশগ্রহণ করে, তারপর 2012 সালে 120টি দেশ অংশগ্রহণ করে। বুঝতে পারলে? তারপর দেখো এই জোট নিরপেক্ষ আন্দোলন তো মধ্যস্থতার ভূমিকা পালন করত, তার পাশাপাশি কিন্তু বিচ্ছিন্নতার নীতি কিন্তু অবলম্বন করত না। কারণ বিচ্ছিন্নতা বলতে কি বোঝায়? সেপারেশন বা আইসোলেশন যেটাকে বলে, বিচ্ছিন্নতার নীতি অবলম্বন করত না। কারণ বিচ্ছিন্নতা বলতে যে সমস্ত রাষ্ট্র মানে আন্তর্জাতিক রাজনীতিতে সেই সমস্ত মহাশক্তিধর রাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখে, সেই সমস্ত রাষ্ট্রগুলিকে মানে বিচ্ছিন্নতার নীতি অবলম্বন করার দেশ বলা হয়। কিন্তু নেমের উদ্দেশ্য ছিল সেই ধরনের বিচ্ছিন্নতা মানা না, কিন্তু নেম সেই সমস্ত মহাশক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে যদি কোনো ধরনের মানে উত্তেজনা ভাব বা কোনো ধরনের ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়, তখন নেম মধ্যস্থতার ভূমিকা হিসাবে সে বিচ্ছিন্ন হয় না, ওইখানে গিয়ে তাদের মধ্যে যে কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণে আনা যায়, কিভাবে কন্ট্রোল করা যায়, সেই বিষয়ে তারা অগ্রসর এবং সোচ্চার ছিলেন। কে? জোট নিরপেক্ষ আন্দোলনের যে সদস্যরা। তারপরে হচ্ছে নিউট্রালিটি, যেটাকে বলা হয় নিরপেক্ষতা বা পক্ষপাতহীনতা। দেখো নেমের বিচ্ছিন্নতা বিষয়টা বুঝলে, এখন হচ্ছে পক্ষপাতহীনতা। মানে নেমের মোটো কিন্তু নিরপেক্ষহীনতা, যে পক্ষপাতহীনতা, সেটার নীতিকে কিন্তু সমর্থন করে না। কারণ পক্ষপাতহীনতা বলতে কি বোঝায়? মানে তুমি সদস্য রাষ্ট্রের মধ্যে রয়েছে, কিন্তু সদস্য রাষ্ট্রে কারো যদি যুদ্ধ লাগে, সেই যুদ্ধে অংশগ্রহণ না করা, সেটাকে বলে নীতিহীনতা বা স্বার্থপরতা যেটাকে বলা হয়। কিন্তু নেম সেই বিষয়টি করেনি। যদি কোনো মহাশক্তিধর রাষ্ট্র বা কোনো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লেগে যায় বা যুদ্ধের পরিবেশ তৈরি বা যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধকে থামাবার জন্য কিন্তু সেই নেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই মোটোগুলি ছিল নেমের। মানে নেম কিভাবে গঠিত হয়েছিল, নেমের কারণগুলি কি ছিল, মানে নেমের কতজন মেম্বার ছিল, নেমের উদ্দেশ্যগুলি কি ছিল, তো সেগুলি আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দ্বিমেরুকরণের যে সমস্যাটা, মানে জোট নিরপেক্ষ আন্দোলনের যে ভূমিকা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে এই জোট নিরপেক্ষ আন্দোলন তো দেখলে যে কিভাবে গঠিত হয়েছে, কতজন মেম্বার অংশগ্রহণ করেছে। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনকারী রাষ্ট্রের মধ্যে বা সদস্য রাষ্ট্রের মধ্যে বা দেশগুলির মধ্যে কিভাবে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার উৎপত্তি হয়েছে, যেটা ছিল NIEU। দেখো NIEU তোমরা বই করলে দেখতে পাবে। NIEU বলে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। বুঝতে পারলে? এটার ফুল ফর্ম কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, মানে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। সেই জোট নিরপেক্ষ আন্দোলনে কিন্তু মানে যে USSR মহাশক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে যে উত্তেজনা ভাবছিল, সেখানে কিন্তু নেমের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কাজ করেছে। মানে সে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে এবং সে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তারপরে এই জোট নিরপেক্ষ আন্দোলনের একটি সমস্যা ছিল নেম। কারণ
সেই নেম সম্পর্কিত বিষয় নিয়েই এই ওয়ার্ডটি এসেছে, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, মানে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, নতুন অর্থনৈতিক মানে ফাইন্যান্সিয়াল ম্যাটার এসে গেছে এখানে। দেখো নেমের যে সদস্য রাষ্ট্রগুলি ছিল মেম্বার, তাদেরকে কিসে পরিণত করা হয় নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য? কারণ তারা তখন ধীরে ধীরে অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে, মানে তাদের সমস্যা যে ছিল, নেমের যে মেম্বার তাদের একটা সমস্যা ছিল, সেই কারণেই তাদেরকে উন্নত রাষ্ট্রগুলি এলডিসিতে পরিণত করে। এবার বলতে হবে যে এলডিসি মানে কি? এলডিসি মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি বাংলা কি? স্বল্প উন্নত দেশ। দেখো তখন নেমকে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিতে, মানে নেমকে বলতে নেমের মেম্বার সদস্য রাষ্ট্রগুলি যে ছিল, সেই সদস্য রাষ্ট্রগুলিকে কিন্তু এলডিসিতে অন্তর্ভুক্ত করে। স্বল্প উন্নত দেশ, স্বল্প উন্নত দেশ বলতে আমরা কি বুঝি? উন্নত দেশ বলতে কি বুঝি? উন্নত দেশ বলতে যে সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে প্রচুর ফাইন্যান্সিয়াল মানে টাকা, অর্থনৈতিক দিক দিয়ে স্ট্রং, প্লাস মিলিটারি রয়েছে, টেরিটরির ভালো টেরিটরি রয়েছে, মানে অনেক দিক দিয়ে তারা খুবই মানে স্ট্রং, সেই রাষ্ট্রগুলিকে ডেভেলপড কান্ট্রি বলা হয়। আর যে কান্ট্রি হাতে মানে সব দিক দিয়ে মানে ফাইন্যান্সিয়ালি তারা ততটা ডেভেলপ নয়, অর্থনৈতিক দিক থেকে দুর্বল, মানি পাওয়ার ততটা নেই, বুঝতে পারলে তো? সেই সমস্ত দিক থেকে তারা কি হয়েছিল, মানে তাদেরকে এলডিসিতে ঘোষণা করে দেওয়া হয়েছে, মানে তারা স্বল্প উন্নত দেশ, পুরোপুরি উন্নত না। দেখো স্বল্প উন্নত দেশ অন্তর্ভুক্ত করে দেওয়ার পরও তাদেরকে কিন্তু তাদের তখন কিসের প্রয়োজন ছিল এলডিসির? দেখো আমি লিখছি এখন, এলডিসিতে পরিণত করে দেওয়া হয়েছিল। এলডিসিতে পরিণত করার পর তাদের কি প্রয়োজন ছিল? এলডিসিতে পরিণত করার পর তাদের নিড কি ছিল? ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট। আরেকটা কি ছিল? লিফট ফর দ্য পিপল, মানে পভার্টি, মানে কিভাবে পভার্টি দূর করা যায়। একটা কারণ কি ছিল? পভার্টি। দেখো স্বল্প উন্নত যে দেশ ছিল, মানে তাদেরকে স্বল্প উন্নত দেশে যখন তাদেরকে মানে ধাবিত করে দেওয়া হয়েছিল, মানে স্বল্প উন্নত দেশে তাদেরকে মানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল, মানে পুরোপুরি উন্নত রাষ্ট্র নয়। তো তাদের তখন কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল? তাদের দরকার ছিল কি? ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে মানে কি? অর্থনৈতিক উন্নয়নের দরকার ছিল, বুঝতে পারলে তো? অর্থনৈতিক উন্নয়নের দরকার ছিল, মানে তাদের তখন ফাইন্যান্সিয়াল দিক থেকে তারা খুবই উইক হয়ে গিয়েছিল, হ্যাঁ, বুঝতে পারলে তো? তো তাদের তখন ইকোনমিকের জরুরত মানে দরকার পড়েছিল, বুঝতে পারলে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে সাবজেক্ট নিয়ে? কোনো ধরনের কোশ্চেন আছে আপনার? তোমার যদি কোনো আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসগুলির মধ্যে কনসেন্ট্রেট করো, আর যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে কল করবে, আর নোট ডাউন করে ফেলো, যে যে বিষয়গুলি আমি দিয়েছি সেগুলিকে নোট ডাউন করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? ইকোনমিক ডেভেলপমেন্ট। তারপরে কি ছিল? পভার্টি। পভার্টি মানে কিভাবে দারিদ্র দূরীকরণ করা যায়। এলডিসি মানে তাদের ছিল মানে লিফট ফর দ্য পিপল অফ পভার্টি, মানে যারা পিপল ছিল তাদেরকে মানে কিভাবে দারিদ্র দূরীকরণ থেকে, সদস্য রাষ্ট্রগুলি যে ছিল তাদেরকে কিভাবে দারিদ্র দূরীকরণ থেকে মানে দারিদ্রতা থেকে দূর করে রাখা যায়, বুঝতে পারলে বিষয়টা? সেটা ছিল এলডিসি যে রাষ্ট্র, সদস্য রাষ্ট্র ছিল তাদের ছিল সেটা মোটো। তারপরে দেখো স্বল্প উন্নত দেশগুলি যে সদস্য রাষ্ট্রগুলি, বুঝতে পারলে তো? স্বল্প উন্নত যে রাষ্ট্রগুলি ছিল মানে সদস্য রাষ্ট্র, নেমের যে সদস্য রাষ্ট্রগুলি, তাদের তখন প্রচুর অর্থনীতির দরকার ছিল, মানে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে তারা এতটা উইক হয়ে গিয়েছিল যে তাদের তখন অর্থনীতির দরকার হয়ে গেছিল। তখন তারা কি হয়েছে জানো? তারা তখন যে ডেভেলপড কান্ট্রিগুলি ছিল বা যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলি, সেগুলির উপর নির্ভরশীল থাকতে হয়েছে।
ডেভেলপড কান্ট্রিগুলির উপর নির্ভরশীল থাকতে হয়েছে, যেগুলি থেকে তারা স্বাধীনতা অর্জন করেছিল। ওই যে জোটগুলি থেকে মানে স্বাধীনতা লাভ করেছিল, তাদের তখন কিসের দরকার হয়েছিল, মানে অর্থনীতি। তার জন্য এই যে অনুভূতিটা, এই অনুভূতি থেকেই এই যে স্বল্পোন্নত দেশের যে অর্থনৈতিক দরকার ছিল ডিপেন্ডেবল হওয়া, সেই জন্যই সেই যে অনুভূতিটা, সেই অনুভূতি থেকেই তাদের সেই অনুভূতি থেকেই এই এনআইইউর স্থাপন হয়েছে, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হয়েছে, আরে মানে উৎপত্তি হয়েছে। বুঝতে পারলো তো এবার কেন এনআইইউর উৎপত্তি হয়েছে? সেই অনুভব থেকেই তাদের ডিপেন্ডেবল হওয়া, তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেই সমস্ত ম্যাটারগুলির জন্য। দেখো সেটা কিসের মধ্যে দিয়ে মানে মানে স্থাপিত হয়েছিল, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাটা গঠিত হয়েছিল, সেটা একটা কনফারেন্সের মধ্যে দিয়ে। কনফারেন্সটা ছিল ইউএনসিটিএডি। তাহলে তোমাদের এটা জানতে হবে আগে কি, ইউনাইটেড নেশন কনফারেন্স অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। বুঝতে পারলে? এই যে ইউএনসিটিএডি, সেটার অনুভব থেকেই সেই মানে এই কনফারেন্সের মাধ্যমে তাদের একটি রিপোর্ট আসে। কোন কনফারেন্সের মাধ্যমে? 1970-এর দশকে সেই কনফারেন্সের মধ্যে দিয়ে বিশ্ব বাণিজ্য যে একটা সংস্থা ছিল, মানে ইউনাইটেড নেশন কনফারেন্স অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই কনফারেন্সের মধ্যে দিয়ে একটা প্রতিবেদন আসে। সেই প্রতিবেদনে যে নামটি ছিল, লিখে রাখো তোমাদের দরকারে আসবে, সেই কনফারেন্সে ইউএন চার্টারের যে কনফারেন্স, সেই কনফারেন্সের মধ্যে যে প্রতিবেদনটি হয়, সেই প্রতিবেদনে একটি রিপোর্ট আসে। সেই রিপোর্ট বা প্রতিবেদনের নামটি ছিল টুয়ার্ডস এ নিউ ট্রেড পলিসি ফর ডেভেলপমেন্ট। ওকে, সেই মানে সেই প্রতিবেদনটি আসে। এই প্রতিবেদনে কিছু সুপারিশ বা প্রস্তাব রাখা হয়। কিসের জন্য? নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বা এলডিসি যে কান্ট্রিগুলি ছিল, এলডিসি মানে স্বল্পোন্নত, মানে নেমের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রগুলি যে ছিল, সেই সদস্য রাষ্ট্রগুলির জন্য নিউ ট্রেড পলিসি এসেছে। সেই পলিসিতে মানে কিছু সুপারিশ করা হয় উন্নত রাষ্ট্রগুলির মাধ্যমে। সেই সুপারিশগুলি কি ছিল আমাদের জেনে রাখা দরকার। সুপারিশগুলো ছিল, ফার্স্ট যে সুপারিশ ছিল, ওয়েস্টার্ন কান্ট্রিগুলি যে ছিল, ওয়েস্টার্ন মানে পশ্চিমা দেশগুলি দ্বারা শোষিত যে সমস্ত স্বল্পোন্নত দেশ রয়েছে, তাদের দেশে যাতে মানে পশ্চিমা দেশগুলির দ্বারা শোষিত হয়েছে স্বল্পোন্নত দেশ, মানে আমাদের যে সদস্য রাষ্ট্র, কিসের? জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্র, তাদেরকে তো স্বল্পোন্নত দেশ বলা হয়, এলডিসি বলা হয়। এই এলডিসি যাতে তাদের উৎপাদিত মানে যে প্রাকৃতিক রিসোর্স, মানে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলি যাতে পশ্চিমা দেশগুলিতে ফিরিয়ে দেয়। বুঝতে পারলে? সেটা ছিল তাদের ফার্স্ট যে প্রথম সুপারিশ। কারণ তারা তখন মানে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল। বুঝতে পারলে তো? তখন তাদের কিসের দরকার হয়ে পড়েছিল? অর্থনীতি। তার জন্য তারা তাদেরকে বলেছিল যে, স্বল্পোন্নত দেশগুলিতে বলেছে যে অর্থনীতি যাতে সেই দেশে, প্রাকৃতিক সম্পদ যাতে সেই দেশে ফিরিয়ে দেয়। সেকেন্ড যে হচ্ছে মার্কেট, মানে বাজার। পশ্চিমা দেশগুলিতে বাজার খুলে দেওয়া হবে। সেই দেশগুলিতে স্বল্পোন্নত মানে এলডিসি যে কান্ট্রি রয়েছে, এলডিসি কোনগুলি? জোটের নিরপেক্ষ অধীনে যে রাষ্ট্রগুলি, এলডিসি মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি বা স্বল্পোন্নত দেশ, তাদের উৎপাদিত দ্রব্য সেই সমস্ত পশ্চিমা দেশ যে ওয়েস্টার্ন কান্ট্রি, সেই দেশগুলিতে বাজার খুলে দেওয়া হবে। সেই বাজারে তাদের দেশের উৎপাদিত দ্রব্য যাতে বিক্রি করে, তাতে করে যে দরিদ্র রাষ্ট্রগুলি রয়েছে তাদের অনেকটা লাভবান হবে, সেই রিপোর্টে বলা হয়। তারপরে বলা হয় হচ্ছে রিডিউস টেকনোলজি। দেখো রিডিউস টেকনোলজি বলতে মানে প্রযুক্তিবিদ্যা, রিডিউস কস্ট অফ টেকনোলজি যেটাকে বলা হয়, মানে প্রযুক্তিবিদ্যার মানে যাতে উন্নত প্রযুক্তির বিদ্যার ব্যবহারটা যাতে রিডিউস করে, মানে কমানো যায়। কারণ প্রযুক্তিবিদ্যার মানে যে মেটেরিয়ালস রয়েছে সেগুলি কিন্তু অনেকটি হাই রেট, তার জন্য তাদের সমস্যা হবে। তার জন্য দরিদ্র যে জনগণ রয়েছে তাদের অনেকটা লাভজনক হবে। সেই জন্য বলা হয়েছে যে তারা যাতে টেকনোলজিগুলি রিডিউস করে,
বুঝতে পারলে বিষয়টা? তারপর ছিল তার যে পয়েন্ট ছিল, আন্তর্জাতিক অর্থনীতিতে স্বল্পোন্নত দেশগুলি যে রয়েছে, আন্তর্জাতিক অর্থনীতিতে তাদের ভিত্তি প্রস্তর করতে পারে, সেটা ছিল 4 নাম্বার পয়েন্ট এলডিসির, যাতে আন্তর্জাতিক এরেনা মানে ইন্টারন্যাশনাল এরেনা মানে আন্তর্জাতিক অর্থনীতিতে যাতে তাদের ভিত্তি প্রস্তর করতে পারে, সেইগুলি ছিল মানে নতুন আন্তর্জাতিক অর্থনীতি ব্যবস্থা যে কনফারেন্স হয়েছিল সেই রিপোর্টের প্রতিবেদনের সুপারিশ। তারপরে দেখো, সুপারিশের পরে যে বিষয়টা এসেছিল, তারপরে ইকোনমিক প্রেসার, মানে তখন ইকোনমিকের দরকার হয়েছিল। দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের যে সদস্য রাষ্ট্র রয়েছিল, সেই সদস্য রাষ্ট্রগুলির তখন মানে অর্থনীতির দরকার হয়েছিল। তখন তারা কি করলো, তারা অর্থনীতির উপর মানে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বুঝতে পারলে? তারপর কি করলো তারা, 1970-এর দশকের শেষে যখন অর্থনৈতিক চাপ সৃষ্টিকারীতে পরিণত হয়েছিল, তখন 1980 দশকের যে সদস্য রাষ্ট্রগুলি ছিল তাদের মানে অর্থনীতির খুবই দরকার হয়েছিল। তখন তারা সদস্য রাষ্ট্রের মধ্যেই মানে ঐক্য সাধনে এবং সমন্বয় সাধনে ব্যর্থ হয়েছিল, কারণ তখন তারা ফাইন্যান্সিয়ালি প্রেসারে ছিল। সেটাই ছিল আজকের বিষয়, ঠান্ডা যুদ্ধের সময়কালের দ্বিতীয় ভাগ। সেটা নিয়েই আমি আজকে আমার প্রথম অধ্যায় শেষ করলাম। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।